এই মুহূর্তে উত্তাল কলকাতার বাম ছাত্র সংগঠনরা তারা কিন্তু সংহতি জানাচ্ছে। বিজেপির পার্টি অফিসে আগুন, বিক্ষোভকারীদের এখনো পর্যন্ত সংঘর্ষে অন্তত 4 জন নিহত ও 70 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চীনের কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল। जब मोदी करता है हिंदू मुस्लिम करता है। ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প, সেও ওকে জামা ঘষে দিয়েছে। মোদি একটা প্রধানমন্ত্রী হলো, দিনে 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ হুঁশিয়ার, তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তার আমরা করব, তারা ভারত থেকে বের করে দেবো। ডক্টর মোহাম্মদ ইউনুস মনে হচ্ছে যে যুদ্ধ শুরু করেছেন, ডিপ্লোম্যাটিক যুদ্ধ ভারতের সাথে। আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম দিন থেকে, যেদিন ক্ষমতা নিয়েছিলেন সেদিন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অ্যাটিটিউড টুয়ার্ডস ইন্ডিয়া, সেটা দেখে আমি উৎফুল্ল এবং যার পরনাই খুশি। আমরা গতকালকেও বলেছিলাম যে ওনার অনেক অ্যাডভাইজারের ভিতরে আমরা যে অ্যাগ্রেসিভনেস, ভদ্রভাবে, সেটা আমরা দেখি না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা কাজে কর্মে উনি ভারত হচ্ছে বাংলাদেশের শত্রু, এবং আজকের এই বাংলাদেশের এই পরিণতির জন্য যে ভারত দায়ী, সেটা ডে ওয়ান উনি এনডিটিভির সাথে ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি থ্রেট দিয়েছিলেন, ডিপ্লোম্যাটিক থ্রেট ভারতকে, যে ইফ ইউ ডিস্টেবিলাইজ বাংলাদেশ, ইউর 7 সিস্টার্স উইল বি ডিস্টেবিলাইজড অন দ্য স্পট অর ইনস্ট্যান্টলি। যেটা বলেছিলেন সেটা আমরা সবাই দেখেছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আমি আরও একটা খবর আপনাদের সাথে দিতে চাই, যে এই পরিস্থিতিতে বর্তমানে সেটা হচ্ছে যে ভারতের সবচেয়ে একটা পুরাতন নিউজ একটা খবর দিয়েছে, যেটা নিয়ে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনার হেড অফ দ্য গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে তুলপাড় সৃষ্টি হচ্ছে। সেটা বলছে যে বাংলাদেশ 6 এক্সপোর্টিং অ্যামুনিশন ফ্রম পাকিস্তান। এই রিপোর্টটা ভারতের ট্রিবিউন পত্রিকা ছাপিয়েছে। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনছে, এবং সেটা নিয়ে তুলপাড় বর্তমানে। আমি এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে সেটা বলছে যে আমি বাংলাতেই বলি এটাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনের পর উইদিন এ উইকের ভিতরে বর্তমান সরকার গঠন হওয়ার পর থেকেই, আমি বাংলাতে, আমি ইংরেজি এটা লেখা, ট্রিবিউন পত্রিকা চণ্ডীগড়, ভারতের চণ্ডীগড় থেকে প্রকাশিত হয়। 1881 প্রতিষ্ঠিত সেই ট্রিবিউন নিউজ পেপারের খবরটা, যারা নিয়ে তুলপাড়, এবং ডিপ্লোম্যাটিক স্পার্ক গোয়িং অন অর অ্যাক্রস ইন্ডিয়া বিকজ অফ দ্য ডিসিশন অফ ডক্টর মোহাম্মদ ইউনুস। দে সেড ইট ইজ এ ওয়ার এগেইনস্ট ইন্ডিয়া ইনডাইরেক্টলি, অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে অ্যামুনিশন কিনছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেটা আমি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে 40,000 rounds of ammunition এর জন্য অর্ডার দিয়েছে, যা beginning of the first week of September Bangladesh is going to receive the first phase and followed by other 2 months। অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে। এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাইকমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার, যে আমরা পাকিস্তান থেকে কিনছি, এবং এটাকে ভারত খুব ভালো চোখে দেখতেছে না। তারা মনে করতেছে যে এই সরকারের যে ভারতের প্রতি যে বিদ্বেষ বর্তমানে বাংলাদেশের মানুষের, সেই মানুষের বিদ্বেষটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কার্যক্রমে প্রতিনিয়ত আপনার সেটা ডেমনস্ট্রেট তারা করে যাচ্ছেন। সুতরাং এই খবরটা, এর আগে বাংলাদেশ পাকিস্তান থেকে অ্যামুনিশন কিনেছে যত সামান্য, আওয়ামী লীগের সরকারের আমলে খুবই লিটিল, কিন্তু 40,000 রাউন্ডস অফ অ্যামুনিশন কিনছে পাকিস্তান থেকে বাংলাদেশ, এবং এক একটার আপনার এটা নাকি 30 থেকে, অর্থাৎ 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এই অস্ত্রগুলার। সুতরাং এই ধরনের অস্ত্র কিনছে, যা ভারত ভালো চোখে দেখছে না। এবং ভারতের ইমার্জেন্সি তারা নাকি একটা মিটিংও করেছেন এই বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের। কিন্তু ইউনুস সরকার, এই জন্য আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস, গতকালকে বলেছিলাম যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডে ওয়ান থেকে দেখেছি ভেরি অ্যাগ্রেসিভ টুয়ার্ডস ইন্ডিয়া, বিকজ হি রিয়েলাইজ ইন্ডিয়া ওয়াজ দ্য মেইন কজ টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ। সো ইন্ডিয়ান ফরেন পলিসি, নট ইন্ডিয়ান পিপল বাট ইন্ডিয়ান ফরেন পলিসি, রাইট, বিশেষ করে আগ্রাসন অন বাংলাদেশ। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সিদ্ধান্তটা দেখেন, আমরা স্বরাষ্ট্র সচিবকে কিন্তু দুষতেছি বর্তমানে, অনেক ক্ষেত্রে অনেকে দুষেন, আপনারা বলছি যে সময় দেন, এটা ইন্ডিয়াকে বা ভারতকে তাদেরকে কি বলে এটাকে এই অ্যাংরি করার জন্য মোর দেন এনাফ বর্তমান যে ডিসিশনটা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ভারত থেকে। এবং এরা বলছে যে বাংলাদেশের থিন দিকে ভারত, এবং সেই ভারতের বর্ডার ফোর্সের জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে। দে ডোন্ট লাইক দ্যাট এট অল। সো দিস ইজ লাইক, আমরা এটাই চাই, আপনি আমাদেরকে, ইংরেজিতে একটা কথা আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক মি আদারওয়াইজ, ইফ ইউ ফাক উইথ মি আই উইল ফাক উইথ ইউ টু, ইজ দ্য সিম্পল আনসার। এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না। আমি বারবার আমরা বলছি যে বাংলাদেশের স্টেবিলাইজেশনের জন্য এই মুহূর্তে
অ্যাক্টিভলি 24/7 অ্যারাউন্ড দ্য ক্লক যারা কাজ করেছেন তারা হচ্ছে ভারতের হাইকমিশন এবং ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি যারা তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের স্থিতিশীলতা অস্তিত্বের জন্য ভারতীয় পলিসি এবং ভারতের আগ্রাসনটা সবচেয়ে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তাদের এজেন্ট যারা আছেন তাদেরকে মেনে নিতে পারছে না। শেখ হাসিনাকে আমরা এবং তারা এখানে দুষছেন কাকে? যথারীতি তারা এই পত্রিকাতে জামায়াত ইসলামী, জামায়াতের শিবিরের শিবিরকে দুষছেন যে এটা আন্দোলনটা ছিল, এখনও তারা মনে করেন এটা শিবির জামায়াত ইসলামী বা ইসলামিস্টদের। দেখেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে যারা অংশগ্রহণ করেছেন এই যুদ্ধে 97% to 98% মানুষ ডাইরেক্টলি এই ভারত বিরোধী বা এই শেখ হাসিনার এই ভারতের এজেন্ট বা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বা ফেসিস্ট মুক্ত দেশকে করার জন্য আপনারা কাজ করেছেন। তারা বলছে এটা ইসলামিস্ট অর্থাৎ জঙ্গিবাদের কাজ, এটা কোনো বাংলাদেশের মানুষের কাজ না। এই জিনিসটাই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বিগত 16 বছরে আপনার বাংলাদেশের মানে পৃথিবীব্যাপী যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে। তারা আরও কতটা ভয়ঙ্কর কাজ করেছেন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কল্পনার বাহিরে। একটা উদাহরণ দেই, সেটা হলো ভারত চেয়েছিল প্রত্যেকটা বিদেশি বিশেষ করে পশ্চিমা দেশের এম্বাসি এবং হাইকমিশনে এটা চালু করতে যে জঙ্গিবাদ নিয়ে কোয়েশ্চেন করতে বাংলাদেশের মুসলমানদেরকে, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা, দেশকে বাংলাদেশের মানুষকে কুক্ষিগত এবং বদনাম দিয়ে, এবং জঙ্গিবাদ হচ্ছে ইজি প্রে যেটাকে বলে, বাংলাদেশটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করার এই প্রচেষ্টা 16 বছরে করেছে শেখ হাসিনার মাধ্যমে। এরা গণদুশ্মন ছিল, শত্রু ছিল, সেটা আবার প্রমাণ করেছে। সুতরাং আজকের এই রিপোর্টটা ট্রিবিউনের, আমি আবার বলি ট্রিবিউন কিন্তু ভেরি ওল্ড নিউজ পেপার ইন ইন্ডিয়া, চণ্ডীগড় থেকে প্রকাশিত হয়। 1881 সালে প্রতিষ্ঠিত এই বিখ্যাত ওল্ড নিউজ পেপার সেটা দিয়েছে, এবং এটা ডিপ্লোম্যাটিক স্পার্ক, এবং ভারত এটা নিয়ে চিন্তিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ভালো ভালো কথা বলেন, ডেকে নিয়ে ভদ্রতা দেখান, কিন্তু ভিতর বলছে তারা উনি তার ভারত বিরোধী কর্মকাণ্ডে বরঞ্চ তারা লিপ্ত। সুতরাং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো আপনি এগুলা বজায় রাখবেন, মনে রাখবেন বাংলাদেশকে যদি ঠিক করতে চান তাহলে ভারতকে আপনাকে ঠিক করতে হবে। ভারতের পলিসি যদি আপনি কোনোভাবেই আপনি ঠিক করতে না পারেন আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। তারা কোনোদিন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, এখনো দিবে না। তার শেখ হাসিনাকে থাকতে দেয় না। আজকে শেখ হাসিনার এই পরিণতির কারণটা হলো বাংলাদেশের মানুষ তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই ভারতীয় প্রচেষ্টাই, সে বুঝতে পারে নাই। আজকে আওয়ামী লীগের ডিস্ট্রাকশন সবকিছু শুধুমাত্র ভারতের পলিসির কারণেই বর্তমানে আপনার হয়েছে বাংলাদেশে। সুতরাং গেল আরও একটা খবর হলো যে আপনার শেখ হাসিনাকে ভারত দিবে কিনা, ফেরত দিবে কিনা। তারা সম্ভবত শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, এই কারণেই দেবে না আজকে বলছে তারা, সেই খবরটা আমি দেখেছি, সেটা হলো ভারত এই জন্যই দিতে চায় না শেখ হাসিনাকে ফেরত, তাহলে ভারতের যত এজেন্ট আছে বিভিন্ন দেশে তারা কোনোদিন আর ভারতের উপর আস্থা রাখবেন না। এই কারণে তারা শেখ হাসিনাকে দিতে চাচ্ছে না, বরং কমিটি গঠন করে দিয়েছেন কি ফাঁক পুকর করে শেখ হাসিনাকে রাখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ফাঁক পুকর হলো তার জীবন বিপন্ন হতে পারে, তাকে হত্যা করা হতে পারে বাংলাদেশে আসার পরে। এটাই তারা বলছেন, যেভাবে মানে আক্রমণ হচ্ছে বিভিন্ন মানুষের উপরে আপনার এই যখন কোর্টে নেওয়া হয় সেই কারণে, তখন তারা বলছেন যে এই আক্রমণ হতে পারে শেখ হাসিনার উপরে, শেখ হাসিনাকে জেলে হত্যা করা হতে পারে, বিভিন্ন পলিসি তারা যে পলিসি করেছিল এর আগে তারা শেখ হাসিনার অধীনে, এটাই বলছে তারা এটাই বাংলাদেশের শেখ হাসিনার উপর হবে। এই ফাঁকফুকর রেডি করে তারা, এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট আসার পরেই চূড়ান্ত যে সিদ্ধান্তটা তারা জানাবে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কিনা। এজন্য আমি বলছি আজকে যে যারা বলছেন আপনার আওয়ামী লীগের উনি নেত্রী ফিরবেন আবার বাংলাদেশে আসবেন, আপনাদের নেত্রীকে বলেন বাংলাদেশে আসতে, উনি আসেন না কেন? একটু আগে বলছিলেন আপনার একজন কে বলছিলেন যে আজকে জাতীয় পার্টির দেখলাম, জাতীয় পার্টির এই অন্যতম এই ডোমেস্টিক এলিমেন্টস যারা জাতীয় পার্টির জিএম কাদের বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা দরকার, অর্থাৎ এক এক করে তার সবই সরে গেছে। যদিও আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে আর কন্টিনিউ করতে দেওয়া উচিত নয়, কারণ দে হ্যাভ নাথিং টু অফার টু দ্য নেশন এনিমোর। এবং এই ধরনের হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে, রাশেদ খান মেনন গ্রেফতার হয়েছে, এবং ওবায়দুল কাদেরের কিছু বক্তব্য দেখলাম, অর্থাৎ এই ব্লাডি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য এই শেখ হাসিনার এই গ্যাংরা এবং হাসানুল হক ইনুর মতো ভারতীয় এজেন্ট এবং রাশেদ খান মেননের মতো এরা বাংলাদেশটাকে কিভাবে কুক্ষিগত করে রেখেছিল। আমাদের থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ যে আমাদের নতুন প্রজন্ম এবং প্রবাসীদের সহযোগিতায়, আমি বারবার প্রবাসীদের সহযোগিতা এর জন্যই বলি, লেডিস এন্ড জেন্টলম্যান মনে রাখবেন রেমিটেন্স শাটডাউন তাদের ব্রেইনের ভিতরে রক্ত প্রবাহটা বন্ধ করে দিয়েছিল, রেমিটেন্স শাটডাউন। সো ডু নট ফরগেট আওয়ার এক্সপেক্টেশনস ফর প্রবাসী যারা আমরা আন্দোলন করেছি, যারা এখানে যুক্ত হয়েছেন, এবং এই অক্সিজেন বন্ধ করাও অন্যতম কারণ ছিল শেখ হাসিনা সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য। সেটা পলকের এই মানে কেঁদে রেমিটেন্স পাঠানোর বক্তব্য থেকে আপনারা বুঝেছেন, এবং তারা কতটা ডায়ার সিচুয়েশন ছিল সেটা অর্থনীতি থেকে এই অবস্থার মধ্যে থেকে আমরা দেখেছেন। টাকাই নাই, যেখানে ডলার টাকার প্রশ্ন সেখানে উঠে না। সুতরাং শেখ হাসিনা তাকে তারা দিবে না, তবে শেখ হাসিনাকে নিয়ে খেলার চেষ্টা করবে আপনার ইন্ডিয়া। মনে রাখবেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া ভারতের অস্তিত্ব বাংলাদেশে অলমোস্ট নন এক্সিস্টেড। সুতরাং এটা কখনোই ছাড়বে না। আপনি যদি মনে করেন ভারত ফিক্সড হয়ে গেছে, তারা দেখাবে ফিক্সড হয়ে গেছে, বাট তাদের যে রেপ্রেজেন্টেটিভস বা এজেন্ট যারা আছে, পার্টিকুলারলি শেখ হাসিনা ওই তথাকথিত বা আপনার যে এই যারাকে সেকুলার নামের ভারতীয় এজেন্ট যারা আছে, তারা কোনো অবস্থাতেই চাইবে না বাংলাদেশটা
স্মুথভাবে চলুক, কারণ শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করা, সেটা গতকালকে পত্রিকাতে আসছে। কি বলছেন? সালমান এফ রহমান বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রায় শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছিল, কিন্তু ভারত এটাই বুঝিয়েছে যে ওই যে আপনার ডিফেন্স সেক্রেটারি অস্টিন এবং ফরেন সেক্রেটারি অফ দি ইউনাইটেড স্টেটস আপনার অ্যান্থনি ব্লিংকেন, যিনি ভারতে গেছিলেন, যাওয়ার পরে যে মিটিংটা হয়েছিল এবং সেখানে পিটার হাসকে নেওয়া হয়েছিল, সেখানেই মূলত ওই নির্বাচনে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার সবকিছু শেষ হয়ে গেছে। তারা বুঝিয়েছে শেখ হাসিনাবিহীন বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া আর একটা আফগানিস্তানের পথেই যাচ্ছে। এটা বোঝানোর পরে সেখানে নিশ্চয়ই মুসাদেরও কিছু কাজ ছিল, তারপরেই কিন্তু তারা এখান থেকে সরে এসেছেন। আর না হলে শেখ হাসিনাকে যেটা পিটার হাস কোনোভাবে মেনে নিতে পারেন নাই, এখন পর্যন্ত উনি মেনে নিতে পারেন নাই। নিশ্চয়ই বদলকে এখন দেখে দেখে তার পরিণতি দেখে আসছেন। সুতরাং যে কোনভাবে আমরা মুক্ত পেয়েছি এদের কাছ থেকে, এবং এই ভারত যে আজকের এই বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার অন্যতম কারিগর, তা বলার অপেক্ষা রাখে না। প্রতিটা পদে পদে তারা করেছে। সুতরাং ভারতকে মনে রাখবেন, ভদ্রভাবে এদেরকে কখনোই মোকাবেলা করতে পারবেন না। আপনি ইন্ডিয়াকে মোকাবেলা করতে গেলে আপনাকে স্ট্রং হতে হবে, অ্যাগ্রেসিভ হতে হবে, যেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে মানে মাঝে দেখেছি, অনেক উপদেষ্টার মাঝে সেটা বর্তমানে অনুপস্থিত আছে। বিকজ এরা কিছুটা হলেও তাদের প্রতি একটা সুন্দর মনোভাব আছে। আমি মনে করি এখান থেকে সরে আসতে হবে। আমরা ভারতকে কোনো ধরনের মুরব্বিয়ানা বাংলাদেশে দেখতে চাই না, বিকজ তারা আমাদেরকে মন থেকে ঘৃণা করে, আমাদের ডিস্টেবিলাইজ। তারা যদি চাইতো বাংলাদেশের আজকের এই পরিণতি হতো না। তারা একটা বার যদি খালি শেখ হাসিনাকে বলতো আপনাকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে হবে, মানুষের ভোট নিয়ে আসতে হবে, তারা বরং শেখ হাসিনাকে এখানে রাখার জন্য যা যা করা দরকার করেছে। সুতরাং এদেরকে কোনোভাবে স্থান দেওয়া যাবে না বাংলাদেশে। তাদেরকে বুঝতে হবে এবং বলতে হবে যে বাংলাদেশে কোনো ধরনের মুরলগিরি এখানে চলবে না। এখানে থাকতে হলে ফেয়ার অ্যান্ড স্কোয়ার যে রিলেশনশিপ আছে, বাইলেটারাল রিলেশনশিপ, সেটা বজায় রেখেই আপনাকে চলতে হবে। এবং আমি আবারও বলছি, যদি আপনি মনে করেন ভারত আপনাকে ভালোবাসে বাংলাদেশিদেরকে এবং তারা চায় বাংলাদেশের স্টেবিলিটি, আপনার মতো বোকা এবং ফুলিশ ননসেন্স পৃথিবীতে আর একটাও নাই। তারা কোনোদিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। এবং এই যে আপনি দেখেন একের পর এক বর্তমানে চলছে যে ডিস্টেবিলাইজ করার সচিবালয়, আমি বারবার বলছি, যার যে চ্যানেল আছে, আমার চ্যানেলও আমি বলছি, ইউ ক্যান বি অ্যাগ্রেসিভ এগেইনস্ট দিস থগস। এই সরকারের যারা থাক ছিলেন এবং পুলিশ বাহিনীতে, ডিবিতে, আর্মিতে যতটা তাদের ছিল, প্রত্যেকটাকে আপনি মনে রাখবেন এদেরকে সরিয়ে দিতে হবে প্রত্যেকে। যদি না শোনান আপনাকে তারা শান্তিতে থাকতে দেবে না। যদিও ভারত এবং তাদের এজেন্ট যারা আওয়ামী লীগ, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, বাংলাদেশ চালায় পুলিশ এবং আর্মি না, বাংলাদেশ বর্তমানে চালায় স্টুডেন্টরা। আনসার বাহিনীরা আসছিল না, গতকালকে আপনারা দেখেছেন তাদের দুঃসাহস। পরিশেষে এমন লাঠিপেটা খেয়েছে তারা, দৌড়ের উপরে ছিল, পরে হাত জোর করে কমাচ্ছে। সুতরাং মাঠে নামার আগে, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার আগে 3 বার চিন্তা করবেন। আপনাদের অস্তিত্ব কিন্তু এরা বিলীন করে দিবে, তারা বলছে, আমরাও বলছি সেখানে। এবং আনসার বাহিনীর কার্যকরিতা, আমি বিলুপ্তের চেয়ে আনসার বাহিনীকে রিফর্ম করে, আমি মনে করি 90% আনসার বাহিনীর সদস্য যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সমমনা থেকে নেওয়া। সুতরাং আনসার বাহিনী, এবং আমি এও শুনেছি ভারতে বসে ছাত্রলীগের নেতারা তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টেবিলাইজ করার জন্য আমাদের এক আনসার বাহিনী যথেষ্ট। কারণ আনসার বাহিনী, মনে রাখবেন, এটা আনসার বাহিনী নয়, এটা আনসার লীগ। এরা অস্ত্র আছে, এরা যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। সো বি কেয়ারফুল। আমি সরকারকে বলবো, এবং যারা আপনাদের চ্যানেল যারা আছে সেই চ্যানেলের মাধ্যমে সরকারকে জানিয়ে দিবেন, আনসার বাহিনী হবে ভয়ঙ্কর একটা ফোর্স সরকারকে ডিস্টেবিলাইজ এবং বাংলাদেশের শত্রুদের আপনার কার্যক্রম বাস্তবায়ন করার জন্য। সো বি কেয়ারফুল। আনসার বাহিনীর কার্যকারিতা তাদের আসলে কি দরকার ছিল, আমি আমার জীবনে, আমার বাবার জীবনে, আমার সন্তান তো আমেরিকাতে, আমি জানি না কারো কোনো কাজে লেগেছে কিনা। আমি একটা উদাহরণ দেই। আমার ভাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমি 23 বছর আগে আমার ভাই যেহেতু হেড অফ ইনস্টিটিউশন ছিলেন, উনি প্রিজাইডিং অফিসার ছিলেন, উনি আমাকে নিয়ে গেছিলেন একটা, তখনকার সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। আমি আনসারকে কিভাবে দেখেছি আমি একটা উদাহরণ দিই। তখন পুলিশ থেকে শুরু করে ট্রাক ভরে সবাই গেল, সেখানে আমরা গিয়ে পৌঁছলাম, উনি আমাকে নিয়ে গেছিলেন দেখার জন্য। 24 বছর আগে, আমি মাত্র ইন্টারমিডিয়েটে পড়ি তখন, না হাই স্কুল থেকে বেরোয়েছি আমি জানি, মনে নেই আমার। সেখানে হয়েছে কি, আমি আপনাকে বলি, আমি আনসার বাহিনী কি দেখলাম, সারা রাতের ওই ঠান্ডার সিজনে বসে বসে ওই বাইরে বসে ভারতীয় বিড়ি খাওয়া, আর ইলেকশনের দিন অযথা বাঁশি বাজিয়ে মানুষদেরকে হয়রানি করা। এই সারা আমি আনসার বাহিনী কোনো কাজই দেখলাম না আমি কোনোদিন। কি দরকার আনসার বাহিনীর? আই হ্যাভ নো আইডিয়া। সুতরাং তারপরেও যদি থাকতে চায়, মনে রাখবেন 90% আনসার বাহিনীর সদস্য বর্তমানে আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ থেকে নেওয়া। বি কেয়ারফুল, দ্যাট কুড বি ডেঞ্জারাস ফোর্স এগেইনস্ট দ্য স্টেবিলাইজেশন অফ আওয়ার কান্ট্রি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা বলে দিবেন প্রত্যেকটা ক্ষেত্রে, যারা যেখানে আছেন পৌঁছে দিবেন। এই সরকার, আমি আবার বলছি, দে আর সফট, স্লো অ্যান্ড স্টেডি, দে ক্যান বি অ্যাগ্রেসিভ লাইক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় এসে পাকিস্তান থেকে 40 রাউন্ডস অ্যামিনিশন কিনা বর্ডারের জন্য, আপনি কি মনে করেন ইটস লাইক এ জোক? ইটস নট এ জোক।
It's a very serious demonstration of serious aggressiveness by the Dr. Mohamed Yunus. সুতরাং আমরা চাই you got to be aggressive. যত বেশি দুর্বল হবেন তারা তত বেশি তারা এসে আপনার মানে কাঁধে আপনার ফারাক্কাবাদ হোক, আমি বলি ফারাক্কাবাদ বা এই বিষয়ে আমার যে বক্তব্য আমি সেটা দিয়েছি, বন্ড রেডি করার জন্য টাকা নেন, আমাদেরকে টাকা দেন, আমাদের টাকা দিয়ে আপনি টাকা বানাবেন, এই টাকা আমাদেরকে দিবেন, ডাবল লাভ, প্রবাসীদের লাভ। আমরা সবাই দারিদ্র, আমাদের প্রবাসী পরিবারটা দারিদ্র মুক্ত হতে পারবে, কারণ আপনি চীনের কাছ থেকে টাকা এনে ফারাক্কা, আমি বলছি এটা ফারাক্কা বা এন্টি ফারাক্কা বন্ড নামে এটা পরিচিত হতে পারে, এই বন্ডটা তৈরি করবেন, আমরা কিনবো, আপনাদেরকে ডলার দিব, আপনাদের ফান্ডের কোনো প্রয়োজন নাই, আপনারা কাজ করবেন, তারপরে এটার যে প্রফিট যেটা আছে সেটা আপনি চীন থেকে নেবেন, IMF থেকে নেবেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেবেন, ADB থেকে নেবেন, তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে, তারা তো ফ্রি দিবে না, তাহলে এই টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে আমাদেরকে দেন, ডাবল লাভ। এটা অবশ্যই বিবেচনা করা দরকার, এটা আপনারা আওয়াজ তুলবেন। আর বর্তমানে এই কথাই হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা ক্ষেত্রে আমি তার অ্যাগ্রেসিভনেস, এই 84 ইয়ার্স এইজ একজন মানুষের কাছে দেখে আমি অভিভূত। আমি যারা অ্যাডভাইজার্স আছেন, I mean in this government, you got to follow Dr. Mohamed Yunus, because মনে রাখবেন এখানে পলিটিক্যাল কারেক্টনেস বা পলিটিক্যাল কারেক্ট পজিশনে থাকার কোনো সুযোগ আপনার নেই। তারা কিন্তু দেখেন, আপনি মনে করেন পানিটা অতিরিক্ত হয়েছিল বলে ছেড়েছে, তাহলে 31 বছরে যে বাদ ছাড়ে নাই সেই বাদ তারা বাংলাদেশে আবার ছাড়লো কেন? তারা মনে করেছে বাংলাদেশকে ডুবিয়ে হাহাকার করে দিবে, কিন্তু বাংলাদেশে বিরল এক জাতি, ভিন্ন ধর্মের এক নেশন পৃথিবীতে আছে, সেটা তারা জানতে পারে নাই। পাকিস্তানের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে তারা বাংলাদেশের টিআরসিতে বাংলাদেশের মানুষের গ্যাদারিং, বলছে যে এটা ত্রাণ নেওয়ার জন্য নয়, ত্রাণ দেওয়ার জন্য ঐক্যের বাংলাদেশ এবং জনসাধারণ কিভাবে ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর কোনো দেশে এমন নজিরবিহীন ঘটনা বা মানে আপনার এই অবস্থা আপনার দেখা যায়নি, মাত্র বাংলাদেশে দেখা যাচ্ছে। সুতরাং এই জাতিকে দামিয়ে রাখা আওয়ামী লীগ রেখেছিল এবং আওয়ামী লীগের এজেন্টরা, মানে আওয়ামী লীগের বস তারা রেখেছিল। আমরা যদি এদেরকে মোকাবেলা করতে পারি সিস্টেমেটিক ওয়ে, এবং বারবার বলে রাখি যারা এখানে আছেন, কোনো নিরীহ আওয়ামী লীগ, কোনো ধরনের একজন মানুষ শুধু আওয়ামী লীগ করার কারণে সেজন্য আপনাদের কাছ থেকে কোনো ধরনের হয়রানি এবং বৈষম্যের শিকার না হয়, বিকজ এন্ড অফ দ্য ডে দে আর বাংলাদেশি টু। এখানে আওয়ামী লীগ কিন্তু 1 কোটি 2 কোটি না, 3 কোটি 4 কোটি 5 কোটি আওয়ামী লীগ আছে, এরা আপনাদের ফেলো সিটিজেন। এদেরকে বের করে দিয়ে আপনি বাংলাদেশ করতে পারবেন না, ইট ইজ নট পসিবল। সো দে হ্যাভ টু বি ইন আওয়ার কান্ট্রি, বাট দে হ্যাভ টু বি রিহ্যাবিলিটেটেড ইনটু দ্য সোসাইটি অ্যাজ এ হিউম্যান, নট এজ এ আওয়ামী লীগ। এটা আমি মনে আপনাদেরকে অনুরোধ করে গেলাম, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছেন, যেভাবে প্রত্যেকটা ডিপ্লোম্যাটিক, আমি বারবার বলছিলাম, ডে 1 থেকে বলেছি, আমি আবার বলি, আমি এই বিষয়গুলোকে ভিন্নভাবে দেখি। আমার সাথে যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন সবার সাথে আলাদা পার্থক্য। তারা আসমানে থাকতে পারে, আমি জমিনে থাকতে পারি, আই ডোন্ট কেয়ার, বাট আই হ্যাভ এ ইউনিক থট অ্যাবাউট এভরিথিং, যারা কারোর সাথে মিলবে না। এটা আপনি পছন্দ করেন বা না করেন, বাট আমি দেখেছি পছন্দ করেন, এবং এটাই সত্য এবং এটাই প্রকৃত অর্থে বাস্তব হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। 6 বছর আগে যে কথা বলেছিলাম প্রবাসীদেরকে নিয়ে, কেউ বিশ্বাস করতো না, বলতো একটা মূর্খ আসছে, শিক্ষিত মূর্খ আমাকে বলেছিল যে বাংলাদেশকে প্রবাসীরা খাওয়ায়, তারা বলছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি খাওয়ায়। আমি বলছিলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি 45 বিলিয়ন আনে এবং $43 বিলিয়ন তারা এলসির জন্য লুটপাটে খরচ করে। তারা কত টাকা তারা এখানে কন্ট্রিবিউট করেছে? $24 বিলিয়ন আমাদের প্রবাসীরা আনে। How much we spend to achieve or gain $24 billion? Almost zero, ladies and gentlemen. বরং যারা বিদেশে যায় অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা তাকে ভিসা প্রসেসিং ফি এবং এয়ারফেয়ার দেওয়ার কথা, সেটাও একটা অ্যাডেড হয়। সুতরাং বাস্তবিক বলে হয়, এবং প্রবাসীদেরকে নিয়ে অনেকগুলো প্রজেক্ট নিতে হবে আমাদের। আমরা দেখতে চাই সেদিন প্রবাসীরা মানে সফল হবে যেদিন দেখবো যে প্রবাসীরা ভারতের যে ভারতীয় মানুষ যারা মধ্যপ্রাচ্যে যায় 34,000 টাকায় অথবা ফেরত যায়। আমি গত বছর আমি গেছিলাম আবুধাবিতে, UAE-তে, আপনারা জানেন। আমি আবুধাবি এয়ারপোর্টে যখন আমি আমার বউকে তুলে দেই বাংলাদেশে, তখন আমি এয়ারপোর্টের ভিতরে একজন ভারতীয় দেখলাম যে ক্লিনিংয়ের কাজ করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ইন্টারেস্ট আছে? আমাকে বলে, স্যার আমি আসছি, বরং আমাকে যে আনছে যে দালাল, সে আমার বাড়িতে অগ্রিম টাকা দিয়ে আসছে, আমি টাকা দেই নাই, বরং সে আমার বাড়িতে টাকা দিয়ে দিছে আমাকে, যে সে আনতেছে এখানে কাজের জন্য। কল্পনা করেন, আমরা চাই আমাদের বাংলাদেশিরা ঠিক একইভাবে বিদেশে যাবে, এটার তদন্ত করে বের করা দরকার। আর মাসুদুদ্দিন চৌধুরী গ্যাং যারা মালয়েশিয়ার কলিং ভিসা থেকে 24,000 কোটি টাকা মেরেছে, লুটপাট করেছে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দরকার। এবং একটা প্রস্তাব, আমার প্রস্তাব আসতেছে আমাদের সংগঠনের মাধ্যমে, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, আমার সংগঠন, যেটা আমরা 4 ইয়ার্স আগে আমরা করেছিলাম, সেই সংগঠন প্রথমেই আমরা এই বিষয়গুলো তুলে ধরেছিলাম, যা আজকে এখন সরকার স্বীকার করেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে রেকগনাইজ হচ্ছে, যে প্রবাসীদের ক্ষেত্রে যা যা দরকার প্রত্যেকটা সিস্টেম করে দিতে হবে। এবং বাংলাদেশের প্রবাসীরা ঠিক পাকিস্তানের প্রবাসীরা যেভাবে মধ্যপ্রাচ্যে যায়, ভারতীয়রা যেভাবে যায়, একইভাবে যেতে হবে। কেন আমরা 5 লক্ষ টাকা খরচ করব এটা? এবং প্রত্যেকটা নিয়োগকর্তা প্রবাসীদেরকে গ্যারান্টি দিতে হবে, আপনি নেন, আপনি তার ওয়েজেস বা স্যালারির গ্যারান্টি
এবং তার সেখানে গিয়ে তার টাকার কাজের গ্যারান্টি যদি না দিতে পারেন, তাহলে আপনি আপনার টাকা দিয়ে তাকে আবার ফেরত এনে তার যে ক্ষতি হয়েছে এই টাকাটা আপনি দিয়ে তার বাসাতে পৌঁছে দিবেন। ইউ আর ডান, ইউ আর ফ্রি টু গো, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু প্রিজন। ইফ নট, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স। এই লটা আমরা অনতিবিলম্বে চাই। এটা যদি তারা করতে পারে, আপনার ওভারনাইট প্রবাসীদের ক্ষেত্রে যে হয়রানি, দুটো ক্ষেত্রে বিজনেস এবং দুর্বৃত্তায়ন হয় বাংলাদেশে, রাজনীতি এবং প্রবাসীদের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা তারা বানাচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো। এদের প্রত্যেকটাকে ধরে এনে বিচার করতে হবে। যত প্রবাসীদেরকে আমাদের প্রবাসীদের দুর্দশা আমি নিজে দেখেছি, এবং এম্বাসি এবং হাই কমিশনগুলোতে বিদেশে যারা আছে তাদের সাথে যে খারাপ ব্যবহার করা হয়। আমি গতবার যে দুবাইতে গেছিলাম, এর আগের বার প্রচণ্ড খারাপ ব্যবহার করেছে তারা আমার উপস্থিতিতে, মানুষ যারা ছিল তাদের সাথে। গতবার অত্যন্ত ভালো ব্যবহার করেছেন তারা। দুবাইয়ের এম্বাসি যারা আমি তাদের সাথে গেছিলাম, তারা আমাকে নিয়েছেন, তারা আমাকে দেখিয়েছেন, তাদের আন্তরিকতা আমি দেখেছি। ভিতরে কি আছে আমি জানি না, তবে তাদের আন্তরিকতা দেখে আমি অভিভূত হয়েছি। যে আমি পোস্টও দিয়েছিলাম আমার আগের পেজ, যারা তাসরিফ খান এবং পলক খেয়েছে সেই পেজে ছিল। সুতরাং আমি এতটুকু বলি, ইট ইজ পসিবল টু ব্রিং দ্য চেঞ্জেস যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। এবং যারা প্রতি বিপ্লবের গান গাচ্ছেন বলে জানি এটা দুঃস্বপ্ন। আওয়ামী লীগ বর্তমানে অন দ্য ভার্জ অফ ডিস্ট্রাকশন রাইট নাও, অর্থাৎ ধ্বংসের সামনে দাঁড়িয়ে আছে। আরো ভুল করবেন, আরো ধ্বংস হয়ে যাবেন, নাম চিহ্ন থাকবে না। আর আপনি যদি মনে করেন একে দিয়ে আসবেন, তারা বলছে আমাদের প্রেসিডেন্ট ক্ষমতায় আছে, আমাদের লোক এখনো সরকারে আছে, মানে আওয়ামী লীগ ক্ষমতা এখনো বাংলাদেশ সরকার চালাচ্ছে। এই দুঃস্বপ্ন বাদ দিয়ে, দিবাস্বপ্ন বাদ দিয়ে স্বপ্নে ফিরে আসুন। আপনারা সবচেয়ে বড়, আমি আজকে সজীব ওয়াজেদ জয়ের এখানে একটা কমেন্টস করেছি, ভালো রিয়েক্ট করেছে, এখানে গিয়ে দেখবেন ইংরেজিতে করা, মানে মিথ্যাচার এখনো আওয়ামী লীগের রক্তের সাথে মিশে আছে। সজীব ওয়াজেদ জয় বলছেন আনসার বাহিনীর উপরে স্টুডেন্টদের সন্ত্রাসী হামলা, অথচ এই আনসার বাহিনী স্টুডেন্টদের উপর হামলা করেছে। দেখেন এরা মিথ্যার বেশাতি করে ধ্বংস হয়ে গেল, এখনো মিথ্যা ছাড়তে পারে না। সুতরাং আমি মনে করি না এরা কোনোদিন রিহেবিলেট করতে পারবে, নিজের ভুল ভ্রান্তি সংশোধন করে। লেডিস এন্ড জেন্টলম্যান, এরা ধ্বংসের পথ বেছে নিয়েছে এবং ধ্বংসই তাদের জন্য অনিবার্য। একটা অনুরোধ করি, ভুলে যাবেন না, দিস ইজ চ্যানেল ইউএস বাংলা ইউটিউব চ্যানেল। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব or support this channel because we get to stay there to fight for our rights, not only for Bangladeshi but also our expatriates or our প্রবাসী। আমাদের প্রবাসীদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করতে গেলে আমাদের প্ল্যাটফর্মগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, সাপোর্ট দিতে হবে, because it doesn't cost you any money, কোনো পয়সা লাগে না যেহেতু। সো প্লিজ সাবস্ক্রাইব and support চ্যানেল ইউএস বাংলা। অন্য সময় আসবো, I have to go right now, and ভালো থাকবেন সে পর্যন্ত। খবরটা দিলাম। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাগ্রেসিভনেস, সত্যিকার অর্থেই ভদ্রভাবে জবাব দেওয়া আমি পছন্দ করেছি। আমি যারা অন্যান্য অ্যাডভাইজার্স যারা আছেন, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড ডু ইন এ সেম ওয়ে। মনে রাখবেন, এদেরকে ভদ্রভাবে কোনোদিন মোকাবেলা করতে পারবেন না, এরা শয়তানের বন্ধু। যদি তাই থাকতো তারা কোনো ধরনের মানবিক আচরণ আমাদের সাথে করে না এই 15 বছরে। আমাদের মানুষগুলাকে গুম করা, আয়নাগর তৈরি করা, এরা গণশত্রু, এরা জাতির শত্রু, এরা ধর্মের শত্রু, বর্ণের শত্রু। এরা যারা অপরাধী, প্রত্যেককে লুটপাটকারী, খুন গুমের হুতার নির্দেশদাতা, এই গণহত্যা যারা চালিয়েছে, একটাকে বিচারের বাইরে রাখা যাবে না, বিচারের আওতায় আনতে হবে ফর বেটার, progressive and safer Bangladesh or for the next generation. Ladies and gentlemen, be blessed. See you next time, inshallah. Assalamu alaikum.